চোখ জোড়া আবারও অশ্রুসিক্ত হয়ে গেল ইরার। রয়ে শুয়ে পুনরায় শুধালো। ভাবির কি অবস্থা? দীর্ঘশ্বাস ফেলল আমিনার মা, বলল, সাসি কাইল অমানুষের মতো ভাবিরে পিডাইছে, খুন্তি পোড়া দিছে হাতে পিঠে, মাইয়াডারে আদমোরা বানাইয়া ফেলছে, কিন্তু সকাল হইতেই তারে আর পাওয়া যাইতেছে না। আফা, ভাবি কেমনে কই গেল? আর কথা বাড়ালো না ইরা। বিছানায় হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। কুদ্দুস দাঁড়িয়ে আছে অন্তর্মহলে। নওয়াজ মির্জা ব্যগ্র কণ্ঠে শুধালেন, আইসস, ওই মায়া কি বাপের বাড়ি? তো না ভাই, তারা কেউ মাইয়ার খবর জানেই না। ফয়সাল স্যারের বাড়ি নাই, সকালে হ্যাঁ বাড়িতে থাকে না। বাড়ির পরিবেশও খুব স্বাভাবিক। মনের গহীনে যা একটু আশার আলো ছিল তাও এখন আর নেই। কুদ্দুস চলে গেল। নওয়াজ মির্জা চিন্তায় মগ্ন। এখন কি করবেন? কি এক মুসিবতে পড়লেন। আতিফকে মেরে তার লাশ গুম করা সহজ হলেও পায়রা নামক মেয়েটিকে মেরে লাশ গুম করা যে অত সহজ নয়। ফয়সাল ইসলাম ছেড়ে দেওয়ার লোক নন। মেয়ের খোঁজ যখন পাবেন না তখন ছাড়বেন না মির্জা পরিবারকে। ইফাতও তো মেয়েটার জন্য পাগল। কদিন তার থেকে লুকিয়ে রাখা যাবে সবটা? বইয়ের খোঁজ না পেলে যদি বাড়িতে চলে আসে তখন কি হবে? তখন ভাবনার মধ্যে ইসম তারা কিছুটা চেঁচিয়ে বলে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। উঠলেন। নওয়াজ মির্জা মাথা তুলে স্ত্রীর দিকে তাকালেন। ব্রুজোরা কোচকে প্রশ্ন করলেন। কি বুদ্ধি? ইসম তারা আশেপাশে তাকিয়ে বসা থেকে উঠে গেলেন। ঘরে যেতে যেতে বললেন, গড়ে আইয়েন, খুবই গোপনীয় কথা। স্ত্রীর পিছু পিছু ঘরে গেলেন নওয়াজ মির্জা। আটকে দিলেন দরজা। কাজ শেষ করে আবারও শ্বশুর বাড়ি ফিরে গেছে মামুন। স্বামীকে ভেতরে প্রবেশ করতে দেখতেই এগিয়ে এলো কোহিলি। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলেন গত রাতে? ফিরতে দেরি হলো কেন? একটা কাম আসিল। কি কাজ ছিল সেটাই তো জানতে চাইছি। আপনার কাজ বলতে তো আব্বার কথায় কুত্তার মতো ছোটাছুটি করা, মারামারি করা, একটা ওটা মেরে ধরে খাওয়া। রাগান্বিত দৃষ্টি ফেলে স্ত্রীর দিকে তাকালো মামুন। চাপা স্বরে বলল, তোমার কইছি না এসব বিষয়ে কথা কইবা না। কেন বলবো না? আমার অধিকার আছে আপনার সব ব্যাপারে কথা বলার। 6টা বছর ধরে তো কম সহ্য করছি না। নিশ্চয়ই আমার ভাগ্যটা খারাপ, নইলে কি আর এমন নরকে বিয়ে হয়? আর না নিঃসন্তান জীবন নিয়ে বেঁচে থাকতে হয়। এত মানুষ আপনি মারেন, তার মধ্যে আমাকে কি একটু মেরে ফেলতে পারেন না? কথাটা বলতে বলতে কোহেলির কণ্ঠ ভরাট হয়ে এলো। চোখে অশ্রুকণা চিকচিক করছে। এক প্রকার দৌড়ে স্থান ত্যাগ করলো। ভেতরটা মোচড় দিয়ে উঠল মামুনের। যত যাই করুক না কেন স্ত্রীকে সে যথেষ্ট ভালোবাসে। তাই তো স্ত্রী কখনো সন্তান দিতে পারবে না জেনেও, বাবা ডাক শোনাতে পারবে না জেনেও স্ত্রীর প্রতি কঠোর হতে পারেনি মামুন। বিয়ের শুরু থেকে এখনো পর্যন্ত মেয়েটাকে একইভাবে ভালোবেসে যাচ্ছে। এও সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই মেয়েটাকে নিয়েই সে তার জীবনটা কাটিয়ে দেবে। বৃদ্ধ হবে একসঙ্গে। আধ ঘন্টা সলা পরামর্শ শেষ করে ঘর থেকে বেরিয়ে এলো। অন্তর্মহলে এলেন দুজনে। নওয়াজ মির্জা সকলের উদ্দেশ্যে বললেন, যাও আর হইয়া গেছে, সব ভুলা যাও তোমরা। সবাই যখন পায়রার কথা জিগাইবো এক কথা কইয়া দিবা বাড়ি থেকে পালায়া গেছে। ইরার জামাই আতিফের লগে ওর খারাপ সম্পর্ক ছিল। ইফাত বাড়ি তো নাই, আবার ইরাও অসুস্থ। সেই সুযোগে আতিফের হাত ধরে পালায়া গেছে। ইফাতের কাছেও এই কথাটাই কইবা সবাই। মাহবুবা চমকান, মুখে হাত দিয়ে বলে উঠলেন, কি কন এইসব? মাইয়ার চরিত্র যথেষ্ট ভালো, ওই পালাইলো কখন? বড় স্ত্রীর দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন। নওয়াজ মির্জা শাসানো সুরে বললেন, যা কইতে কইছি তাই কইবা, কইতে না পারলে চুপ থাকবা। প্রত্যুত্তরে করলেন না মাহবুবা। মাথা নাড়ালেন। এসব বিষয়ে কোনো কিছুই আসে যায় না ওনার। হাঁটা ধরলেন ঘরের দিকে। আমিনার মায়ের মনে ভয়। ইচ্ছে করছে সব সত্য সবার কাছে গিয়ে বলে দিতে, কিন্তু তার পক্ষে এসব বলা সম্ভব নয়। নিজের খারাপ সময় এই নওয়াজ মির্জায় তাকে আশ্রয় দিয়েছিলেন। নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন এই ইসম তারা। তাদের বিরুদ্ধে কিভাবে যাবে? পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে মির্জা বাড়ির ছোট পুত্রবধূ ননদের স্বামীর সঙ্গে রাতের আধারে পালিয়ে গেছে। চারিদিকে চিচি পড়েছে। পাশের বাড়ির আকলিমার মা এসেছে বাড়িতে। বিকেলে বাড়ি উঠোনে বসে আছেন শিখা বেগম। বিদ্যুৎ চলে গেছে, ঘরে প্রচন্ড গরম, তাই বাহিরে এসে চেয়ার পেতে বসেছেন তিনি। চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস বইছে। আকলিমার মা এগিয়ে এলেন। আশ্চর্যজনিত কণ্ঠে বলে উঠলেন, চারিদিকে এসব কি খবর শুনতেছি ভাবি? এসব ঘটনা ঘটার পরেও আপনি এত নিশ্চিন্ত মনে কেমনে বইয়া আছেন? আমি হইলে তো লজ্জায় কান্নাকাটি কইরা মইরাই চাইতাম। ভ্রুযুগল কুঁচকে নিলেন শিখা। মহিলাটির কোনো কথাই বোধগম্য হলো না ওনার। পাল্টা প্রশ্ন করলেন, কেন, কি ঘটনা ঘটলে আবার? কাঁদতে যাবে কেন? কে মরেছে? অবাক হলেন আকলিমার মা। প্রশ্ন করলেন, আপনি তাহলে জানেন না? কি জানবো, হেয়ালি না করে বলুন তো।
কথার মধ্যে আরো দুজন মহিলা এগিয়ে এলো। আকলিমার মা বললেন, আপনার বড় মাইয়া শ্বশুর বাড়ি থেকে পালাইছে, তাও আবার নন্দাইয়ের লগে। ছি ছি, কিসব কেছা। মাইয়াটারে সরল সোজা ভাবছিলাম, কিন্তু কি করলো, মির্জা বাড়ির ছোট পোলার লগে কি এক ঘটনা ঘটাইয়া বিয়া হইল। ওগো ভালোবাসা দীক্ষা কি অবাকই না হইছিলাম আমরা। এখন কিনা জামাইয়ের অবর্তমানে নন্দাইয়ের লগে আকাম করছে। আহারে, এরা মাইয়াটা শুনছিলাম আফাজ ভাইরে পোলার লগে ভাইকা গেছিল, এখন নাকি সেই পোয়াতি। ওরা কেমনে পারলো তারে ঠকাইতে, তার জীবনটা নষ্ট করতে? বাকরুদ্ধ হয়ে গেলেন শিখা। মনে হলো কেউ ওনার কানে সীসা ঢেলে দিয়েছে। কি বলছে এরা? মীরার মা বললেন, আমারও কেন জানি বিশ্বাস হইতাছে না আমাগো পায়রা এমন একটা কাম করছে। সেই ছোটবেলা থেকে দেখা আইতাছি। শিখা থম মেরে বসে রইলেন পূর্বের স্থানে। মস্তিষ্কে কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ওনার নীরবতা দেখে একসময় সবাই চলে যায়। দৌড়ে ঘরে আসেন শিখা। পায়রার নাম্বারে কল করেন, কিন্তু নাম্বার বন্ধ বলছে। তৎক্ষণাৎ কল দিলেন স্বামীর নাম্বারে। কল রিসিভ হতেই শোনা কথাগুলো বলে দিলেন স্বামীর নিকটে। ফয়সাল ইসলাম চমকে গেলেন। চমকায়িত কণ্ঠে বলে উঠলেন, কি বলছে এসব? পাড়া পালিয়েছে? হ্যাঁ, সবাই তো তাই বলছে। শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ওই নেওয়াজ মির্জাকে আমার বিশ্বাস নেই। কি করেছে আমাদের মেয়েটার সঙ্গে? তুমি এসো তাড়াতাড়ি, ওই বাড়িতে যেতে হবে। পায়রার নাম্বারটাও তো বন্ধ বলছে। আমি তো শহরে আছি, আসতে একটু দেরি হবে, তুমি শান্ত হও। পাড়ার মহিলারা এসে সান্ত্বনা দিয়ে গেছে ইসম তারাকে। মাহবুবা দূরে বসে মজা দেখছেন। উপর থেকে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। ইরা চিৎকার করে বলছে, দরজা খুলো, কইতাছি খুলো দরজা। ইসম তারা দরজা খুলে মেয়ের ঘরে প্রবেশ করলেন। মাকে থেকে ভেতরে ঘৃণা কাজ করছে। ইরার চেঁচিয়ে জিজ্ঞেস করলো, আমার আতিফ কই? আমি আতিফের কাছে যাবো, যাইতে দেন আমারে। মেয়েকে টেনে নিয়ে বিছানায় বসালেন ইসম তারা। নাকি কান্না কেঁদে আফসোসের সুরে বললেন, তোর কপাল পড়ছে রে ইরা, তোর কপাল পড়ছে। তোর ছোট ভাবি তোর জামাইয়ের লগে পালাইয়া গেছে। ওগো, আগে থেকে অবৈধ সম্পর্ক ছিল। কথাটা কর্ণগোচর হতেই চোখ জোড়া জ্বলে উঠল ইরার। ফুঁসে উঠল রাগে। আশেপাশে চোখ বুলিয়ে কাঠের টেবিলটায় কাচের গ্লাস দেখতে পেল। বিলম্ব না করে গ্লাসটি ছুঁড়ে মারল মায়ের দিকে। আচমকা আক্রমণ হয়, ভড়কে গেলেন ইসম তারা। কাছাকাছি অবস্থান করায় রক্তক্ষরণের হাত থেকে রক্ষা পেলেন। গ্লাসটি কপালে লাগায় সেই স্থান কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে। ইরা চেঁচিয়ে বলে উঠল, জানোয়ার তোরা, তোরা এক একটা অমানুষ। নিজেগো সুখের লাইগা কাইরা নিছিস আমার থেকে আমার ভালোবাসারে। কি করছোস আমার আতিফের লগে? জবাব দে। মেজো ভাইরে আমি সব কইয়া দিমু। ভাবির কি অপরাধ ছিল? কেন তারে মারছোস? কেন এমন অপবাদ ছড়াইছোস? তোরা বাপ মায়ের নামে কলঙ্ক। সজোরে মেয়ের গালে থাপ্পড় বসালেন ইসম তারা। গলা টিপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, অনেক তেজ তোর, তাই না? ভালোবাসা ভালোবাসা করস। শোন তাইলে, আতিফরে তোর বাপ ভাইয়ে মেল্লা মাইরা ফেলাইছে। কে জানে কই পইরা আছে লাশ। এই জন্মে আর কেউ খুঁজা পাইব না সেই লাশ। আতকে উঠল ইরা। মাথা ঝিমঝিম করতে লাগলো। আতিফকে মেরে ফেলেছে মানে? আতিফ কি আর সত্যি বেঁচে নেই? এ কি করে হতে পারে? আতিফ তো কথা দিয়েছিল তার ইরাবতীকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে তাকে ছাড়া কিভাবে থাকবে ইরা? অনাগত বাচ্চাটির রেবা কি হবে? আর কিছু ভাবতে পারল না ইরা। তৎক্ষণাৎ মূর্ছা গেল। তাতেও কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য করা গেল না ইসম তারার মধ্যে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের অনুজ্জ্বল মুখশ্রীতে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হলো ফয়সাল ইসলামের। হাত মুখ ধুয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে বাড়ি থেকে বের হলেন তিনি। গন্তব্য মির্জা বাড়ি। শিখা অনেকবার ওনার সঙ্গে আসতে চেয়েছেন, কিন্তু স্ত্রীকে নিয়ে আসতে নারাজ তিনি। পিয়াসাকে একা বাড়িতে রেখে যাওয়া ঠিক হবে না, তাই শিখাও আর জোরাজোরি করেননি। মেয়ের জন্য বড্ড চিন্তা হচ্ছে ওনার। নওয়াজ মির্জা এতক্ষণে যেন ফয়সাল ইসলামের অপেক্ষায় বসেছিলেন। ওনাকে ভেতরে প্রবেশ করতে দেখেই মুখখানা অসহায় করে নিলেন। ভেতরে প্রবেশ করে ফয়সাল ইসলাম হুঙ্কার ছেলে শুধালেন, কোথায় আপনার গুণধর ছেলে? চমকান নওয়াজ মির্জা। মেয়ের কথা জিজ্ঞেস না করে ইফাতের কথা কেন জিজ্ঞেস করছে? নওয়াজ মির্জা সন্দেহান দৃষ্টিতে ওনাকে পর্যবেক্ষণ করলেন, বললেন, বাড়িতেও নাই, ওর কামে। এবার আসল প্রসঙ্গে এলেন। আমার মেয়ে কোথায়? কি করেছেন ওর সঙ্গে? আমি আগে অনেকবার আপনাকে সাবধান করেছি, আপনার শত্রুতা আমার সঙ্গে, যা ক্ষতি করার আমার করুন, কিন্তু এই রেস ধরে আমার পরিবারের দিকে একদম হাত বাড়াবেন না। শেষমেশ তাই করলেন।
নিজেদের অপরাধ থাকতে এখন আমার মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়েছেন। নড়ে চলে উঠলেন নেওয়াজ মির্জা, নরম কণ্ঠে আফসোসের সুর তুলে বললেন, এটা কি কন বেআই, কি করবো বৌমার লগে? কেউ কি ইচ্ছা করে নিজের মান সম্মান নষ্ট করে? আপনার মাইয়া কি একটা আকাম করলো কন তো? ইরার কথা না হয় নাই ভাবলো, কিন্তু ইফাতের কথা তো ওর ভাবা উচিত ছিল, তাই না? একদম মিথ্যে কথা বলবেন না। কোথায় লুকিয়ে রেখেছেন পায়রাকে বের করুন। বিশ্বাস না হলে আপনি পুরা বাড়ি খুঁজে দেখেন। ফয়সাল ইসলাম বুঝতে পারলেন লোকটা শিয়ানা। এও বুঝতে পারছেন পায়রার সঙ্গে যে খারাপ কিছু হয়েছে। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ হবে না। চলে যাওয়ার জন্য উদ্যত হলেন ফয়সাল ইসলাম। শাসানো সুরে বলে গেলেন, কাউকে ছাড়বো না আমি। আমার মেয়ের খোঁজ না পেলে সবাইকে জেলের ভাত খাবো। বাড়ি থেকে বের হয়ে ইফাতের নাম্বারে কল দিলেন ফয়সাল ইসলাম। সবে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে বসেছে ইফাত। স্ক্রিনে পরিচিত নাম্বারটা দেখেই ললাটে ভাঁজ পড়ে। রিসিভ করে মোবাইল কানে ধরতে অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, কোথায় তুমি দায়িত্ব জ্ঞানহীন ছেলে? আমার মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছিলে। বিয়ের আগে আমার সামনে বসে বেশ বড় বড় কথা বলেছিলে সবসময় আমার মেয়েকে আগলে রাখবে, তোমার পরিবারের কোনো আস্থার গায়ে লাগতে দিবে না। তাহলে কিভাবে পারলে ওকে এইসব অমানুষের মধ্যে রেখে যেতে? মুখের আবরণ বদলে গেল ইফাতের। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। শ্বশুর হঠাৎ এমন ব্যবহার করছে কেন? ভারী কণ্ঠে বলল, আসলে আমার ছুটি শেষ হয়েছিল, তা চলে আসতে বাধ্য হয়েছে। পায়রার মত নিয়ে ওকে কিছুদিনের জন্য ওই বাড়িতে রেখে এসেছিলাম। সকালে বাড়িতে ফোন দিয়ে জানতে পারি ও নাকি আমাদের বাড়িতে গেছে। ঠিক আছে, ও তোমার পরিবার বললো আর তুমি বিশ্বাস করে নিলে? মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার পরিবার কি করেছে আমার মেয়ের সঙ্গে? নিশ্চয়ই খারাপ কিছু করেছে। এখন তারা অস্বীকার করছে সবকিছু। নিজেদের দোষ ঢাকাতে আমার মেয়ের চরিত্রে কলম কেটে দিয়েছে। এলাকায় মুখ দেখাতে পারছি না আমি। চিচি করছে সবাই। কান খুলে শুনে রাখো, আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। কল কেটে দিলেন ফয়সাল ইসলাম। ইফাতের মাথা ভন ভন করছে। কি শুনলো এসব? সবকিছু মাথার উপর দিয়ে গেল। পায়রাকে পাওয়া যাচ্ছে না মানে? সকালেই তো মা বলল পায়রা বাপের বাড়ি গেছে। মোবাইল সঙ্গে নিতে ভুলে গেছে তাহলে? আর বিলম্ব না করে আবারও বাড়িতে কল দিল ইফাত। 3বার রিং হয়ে 4র্থবার রিসিভ হলো। কঠিন কণ্ঠে শুধালো, পায়রা কই আম্মা? সত্যি কথা বলবেন, মিথ্যা বলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অপর পাশ থেকে ভেসে এলো তীব্র কান্নার শব্দ। হাউমাউ করে কাঁদছে ইসম তারা, একেবারে মরা কান্না। ললাটে ভাঁজের সংখ্যা বৃদ্ধি পেল। ইফাতের ধমকে সুরে বলল, যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিন। আমার বউ কোথায়? কাঁদছেন কেন? কি আর কমো বাপ, তোগো দুই ভাই বোনের কপাল যে পড়ছে রে। তোর বউয়ের চরিত্রের তো ঠিক নাই। রাতের আধারে ইরার জামাই আতিফের লগে পালাইয়া গেছে। হ্যাঁ, বাকরুদ্ধ হয়ে গেল ইফাত। অপর পাশ থেকে আরো কিছু হয়তো বললেন ইসম তারা, কিন্তু তা আর শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না তার। মাথা গরম হয়ে গেল মুহূর্তে। উঠে দাঁড়ালো ইফাত। পোশাক বদলে মানিব্যাগ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য বাড়ি। ইরার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফিরতেই শুরু করে দিয়েছে পাগলামি। সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। মুখ দিয়ে বের হচ্ছে অজস্র বিশ্রী গালিগালাজ। ইসম তারা খাতুন এবং নওয়াজ মির্জা মেয়ের ঘরে এলেন। তাদের দেখেই চরম ক্ষিপ্ত হলো ইরা। নওয়াজ মির্জা স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওরে বুঝাইয়া দাও সবকিছু। এরা শান্ত হয়ে তাদের মুখশ্রীতে মনোযোগ সহকারে তাকালো। ইসম তারা এগিয়ে এসে মেরে গাল দুটো চেপে ধরলেন, শক্ত করে বললেন, ইফাত আইতাছে বাড়িতে। যা যা ঘটছে তার কিছুই যাতে ওর কানে না যায়। ওই জিগাইলে কবি ভাবি আতিফের লগে পালাইয়া গেছে। মিথ্যা কথা কেন কমু? তোরা খুনি। তোরা আমার আতিফরে কাইরা নিছস আমার কাছ থেইকা। এখন ভাইয়ের লগেও একই অপরাধ করতে চাইতাছস। তোগো ইচ্ছা আমি পূরণ হইতে দিমু না। নওয়াজ মির্জা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিলেন। শান্ত কণ্ঠে বললেন, তুই কবি কি কবি না তা তোর ব্যাপার। তবে সত্যিটা যদি ইফাতের কানে যায় তাহলে ওই অজাতের পোলার মতো তোর পেটেরটারেও উপরে পাঠিয়ে দিব। এখন তুই ভাইবা দেখ কি করবি। কথাটা কর্ণগোচর হতেই বাবা মায়ের দিকে নির্নিমেষ চেয়ে থাকে ইরা। আপনা আপনি হাত চলে যায় নিজের পেটে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। এরা কি মানুষ? মানুষ হয়ে মানুষ মারতে কি হাত কাঁপে না এদের? এরার বড্ড আফসোস হচ্ছে। কেন যে এমন ঘরে জন্মাতে গেল? কেন যে এমন বাবা মা নামক অমানুষ তার কপালে জুটল? নওয়াজ মির্জা ভ্রু কুচকে শুধালেন, কিরে সিদ্ধান্ত নিলি? কি সিদ্ধান্ত নিলি? ভাইয়ের সামনে সত্যিবাদী হইবি নাকি নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচাবি? শব্দ করে কেঁদে উঠল ইরা। কান্নাজড়িত কণ্ঠে বলল, আপনে গো কি ক্ষতি করছিলাম আমি? কেন এমন করতেছেন? আমার তো আপনে গো তো নিজের পোলা মাইয়া। কেমনে পারলেন এমন করতে?
কোনো উত্তর এলো না তাদের থেকে। দুজন আবারও চলে গেলেন কক্ষ থেকে। বাহির থেকে আটকে দিলেন দরজা। বাড়িতে আসতে আসতে ভোর হলো ইফাতের। সদর দরজা কড়া নাড়তে আমেনার মা গিয়ে খুলে দিল দরজা। ইফাতের মুখশ্রী দেখে আটকে উঠল, সরে গেল দরজার সামনে থেকে। ভেতরে প্রবেশ করে সেন্টার টেবিলে টালাতে লাথি মেরে ফেলে দিল ইফাত। বেশ জোরে বিদঘুটে একটা শব্দ হলো। অন্দর মহলের পাশে নওয়াজ মির্জার ঘর। শব্দটা শুনতে ঘুম ভেঙে গেল ওনার। দরজা খুলে বাহিরে এলেন। ওনার পেছনে ইসম তারা। ছেলের রাগান্বিত মুখশ্রী দেখে কলিজা কেঁপে ওঠে নওয়াজ মির্জার। দাঁত কিরমিরিয়ে তাকান স্ত্রীর পানে। ইচ্ছে করছে গলাটা টিপে দিতেই মহিলার। কি দরকার ছিল ছেলের বউয়ের দিকে হাত বাড়ানোর? বাবা মাকে রেখেই রাগ বৃদ্ধি পেল ইফাতের। কঠোর গলায় প্রশ্ন করল, পায়রা কই? সবাইকে সহজে বানোয়াট কথাটা বলে দিতে পারলেও পুত্রকে তৎক্ষণাৎ বলতে পারলেন না কিছুই। কিভাবে কি বলবেন ভাবতে লাগলেন। ইসম তারা কিছু না ভেবে চটপট বলে দিলেন, ওই মাইয়ার নাম আর লইস না, চরিত্রহীন মাইয়া। ফোনে কইলাম না পালাইয়া গেছে। কপালের রক্তটা ভাসমান হয়ে উঠল মুহূর্তে। হাত হয়ে গেল মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত। নওয়াজ মির্জা বসে পড়লেন। নতুন কোনো ঝড় আসতে চলেছে বুঝতে পারছেন। নিজের কৃতকর্মের জন্য খুব আফসোস হচ্ছে ওনার। কেন যে স্ত্রীকে অনুমতি দিয়ে গেলেন তখন? ইফাত গর্জি উঠে বলল,